জানুয়ারি 23 তারিখ, জানুয়ারির 23 তারিখ শেখ হাসিনা কি সংবাদ সম্মেলনে যোগ দিবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে উনি কি ফিজিক্যালি যোগ দিচ্ছেন, মানে সশরীরে যোগ দিচ্ছেন কিনা। কারণ হচ্ছে গত 2-3 দিন যাবৎ আপনার একটা টিভি টক শোতে গৌতম লেহেরি, যিনি অতীতে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, ওনার একটা কথাকে কোট করে বিভিন্নভাবে ভিডিও করা হচ্ছে যে শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা এই সেই অনেক কিছুই। তো সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলী, আমার ভাই বোন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে, তাদেরকে বলি। তো আমি এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে হ্যাঁ, 23 তারিখ, জানুয়ারির 23 তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে এবং সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছেন, উনি সশরীরে সেখানে হাজির হবেন না। তবে সশরীরে হাজির না হলেও উনি ওনার একটা রেকর্ডকৃত ভাষণ হয়তো সেখানে সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন এবং সারা পৃথিবীর যে যেখানে আছেন আওয়ামী লীগের নেতারা, যারা যারা যে যেখানে আছেন, সকলকেই 23 তারিখের ভেতরে দিল্লি প্রেস ক্লাবে পৌঁছার জন্য বলা হয়েছে। প্রায় 350 সিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাংবাদিক ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতারাও থাকবেন, যারা হয়তো সেদিন সে সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। তো আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, তিনি দুইটা হইতে পারে। এক, উনি আগে রেকর্ডকৃত একটা ভিডিও ওখানে স্ক্রিনে চালিয়ে দেওয়া হইতে পারে, অথবা দ্বিতীয়, যখন সবাই উপস্থিত হবেন তখন হয়তো উনি 3-4 মিনিটের জন্য আপনার ভার্চুয়ালি এসে সরাসরি, যেমন এখন যেভাবে আমি কথা বলছি লাইভে যখন আপনারা দেখছেন, সেইভাবে সাথে 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য একটা ভাষণ দেশ, জাতি এবং ইন্টারন্যাশনাল সবার উদ্দেশ্যে দিতে পারেন। বাকি প্রশ্ন যা থাকবে সেগুলোর প্রশ্নের জবাব আওয়ামী লীগের সিলেক্টেড কিছু নেতা, যাদেরকে নেত্রী সিলেক্ট করেন, ওরাই আসলে ওই প্রশ্নগুলোর জবাব দিবেন। তবে এই যে উনি ভার্চুয়ালি আসছেন বা ওনার ভিডিও, ভার্চুয়ালি যদি নাও আসেন বা ভিডিও বার্তা, যেটা এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি, এইবারের এই ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে এই ইন্ট্রিম গভর্নমেন্টে। 12 তারিখ ওরা একটা নির্বাচন করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি যে এই নির্বাচন কখনোই হবে না বা হইতে দেওয়া যাবে না। আর আমরা যারা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগকে সমর্থন করি, তারা কেউ আমরা ভোট কেন্দ্রে যাব না। নেত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কোনো ভোট কেন্দ্রেই যাব না। যেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, সেখানে আমরা ভোট কেন্দ্রে কেন যাব? দেখেন, একটা কথা একদম সোজা, যে আপনার পাড়ায় একটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়েতে আপনার বাবাকে বা মাকে বা আপনার পরিবারের কাউকে দাওয়াতই দেওয়া হয়নি, সেই বিয়েতে আপনি যাইয়া ওখানে নাচ গান করা কি শোভা পায়? শোভা পায় না। এটা কোনো মৃতের বাড়ি না যে দাওয়াত দিতে হবে না, মারা গেছে লোকটা, আমরা যাই খাট কাঁধে দিই, সেটা হচ্ছে অন্য জিনিস। বিয়ে শাদী উৎসবে দাওয়াত না দিলে সেখানে যাওয়াটা ওই ছোট লোকই ছাড়া আর কিছু না। তো সে তেমনি ভোট হচ্ছে যে একটা উৎসবের দিন, নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার সবাই আছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ জন্মের ইতিহাসের পরে এবারই প্রথম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ভোট করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো জিতে যাবে, 230-240 আসন পেয়ে যেতে পারে, যার কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে এটা ভোট করার চেষ্টা হচ্ছে। সুতরাং সেই ভোটে আমরা গিয়ে কেন ভোট দেব? আমরা কেন দেখাবো যে কাস্টিং ভোট 30%, 35% হয়েছে? কারণ আওয়ামী লীগের যে 40% ভোট আছে, তারা যখন যাবে না, তখন এই ভোটের সিস্টেমে কমে আসবে। কাস্টিং ভোট হয়তো 2%, 3% হবে এবং ভোট কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হইতে পারে। আজকে যেমন দেখেন, আপনার জঙ্গল সলিমপুরে র্যাবের একজন বিশেষ প্রশিক্ষিত সেনাকে যেখানে গুলি করে মেরেছে, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে থানা থেকে এবং সংসদ ভবন থেকে, গণভবন থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনের দিন ব্যবহার, নির্বাচনের আগের দিন পর্যন্ত ব্যবহার হবে নাকি? এরপরে নির্বাচনের দিন ব্যবহার হবে না, আগের দিন পর্যন্ত ব্যবহারের সব সরকার করে দিবে, বা পরবর্তীতে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনী কেন্দ্র থেকে সব কিছুকে আগের দিন জ্বালায়া পোড়াইয়া দিবে ওই অস্ত্রধারীরা, মৌলবাদীরা। এটাই হচ্ছে যে ওনাদের
চাওয়া, তা না হলে কিভাবে বলেন যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে না? উনি এত শিওর হলেন কিভাবে? উনি কি কোনো পীর মুর্শিদ হয়ে গেলেন, নাকি ওনার সাথে ডিরেক্ট উপরের সাথে লাইন আছে আর সন্ত্রাসীদের সাথে লাইন আছে যে সন্ত্রাসীদের বাবা তোমরা প্রতিদিন মারো, ভোটের আগের দিন পর্যন্ত সব মায়েরা ভোট কেন্দ্র সহ উড়াইয়া দাও, দখল করে ফেলাও, ভোটের দিন কোনো গন্ডগোল করে না, একদম চুপ। এটাই মনে হয় পরিকল্পনা। তো যাক সে কথা। তো এখন ওই যে বললাম শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি 23 তারিখে ভার্চুয়ালি সরাসরি মিটিংয়ে যোগ দিতে পারেন, অথবা ওনার ভিডিও রেকর্ড আসতে পারে, যেটাই আসবে আসুক। ভিডিও রেকর্ড হলো ওদের মুখের জুতার বাড়ি পড়ে যারা বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে, শেখ হাসিনা অসুস্থ, উনি শেষ নিঃশেষ, এরকম অনেক কথা, বা এআই দিয়ে উনি ওই হোয়াটসঅ্যাপের কলগুলোতে কথা বলেন, টেলিগ্রাম কলগুলোতে কথা বলেন, তাদের মুখে একটা জুতার বাড়ি পড়বে। তো 23 তারিখে ওনার হয় আমরা ভিডিও রেকর্ড ভিডিও ভার্সন শুনবো, অথবা ভার্চুয়ালি উনি জয়েন করবেন। তবে হ্যাঁ, একটা নিউজ আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে 25 তারিখ, 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, দিল্লিতে আসছেন এবং দিল্লিতে মায়ের সাথে দেখা করবেন। এরপরে সম্ভবত ওখানে কোনো একটা কথাবার্তা হবে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো চেঞ্জ বা নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে, এখনো আমি শিওর না। তবে সজীব ওয়াজেদ জয় যে দিল্লিতে আসছেন মায়ের সাথে দেখা করবেন, এই বিষয়ে আমরা শিওর। ভোটের মাঠ থেকে রাজনীতির মাঠে সবাই বারবার বলা হচ্ছিল ভোট কিন্তু পিছিয়ে যাবে, এটি ভোট পিছিয়ে যাবে। হ্যাঁ, যেটি বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে সরকার গণভোট করবে, সংসদ ভোট পিছিয়ে দেবে। আলামত আজ সারাদিনে দেখেছেন, এনসিপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো দ্বৈত নাগরিককে তারা ভোটে অংশগ্রহণ করতে দিবে না, যে কোনো মূল্যে সে ভোট প্রতিহত করবে, দরকার হলে রাজপথে তা আদায় করবে। এনসিপি এটাও বলেছে প্রয়োজন হলে সময় কিছুটা পিছিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করেন, কিন্তু তারপরও কোনো দ্বৈত নাগরিককে এটি ভোটে দিবেন না। অর্থাৎ নাম বলেননি, কিন্তু সুস্পষ্ট টার্গেট তারেক রহমান। লক্ষ্য করতে হবে এনসিপির আসিফ মোহাম্মদ সজীব ভাইকে এই সংবাদ সম্মেলন যখন করছে, তখন ভরা সংবাদ সম্মেলন, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও আশীর্বাদ রয়েছে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি গণভোটটি করতে চাচ্ছেন, গণভোটটি করে তার জায়গাটি রাখতে চাচ্ছেন, এবং তারেক রহমান ইস্যুতে আলোচনা যে জমে উঠেছে। এখানে দেখবেন যে কদিন আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইলেকশন কমিশনের খুব বেশি আর রিগিড পয়েন্টে থাকার প্রয়োজন নেই। একটা সাধারণ এমপি ক্যান্ডিডেটের জন্য নিশ্চয়ই নজরুল ইসলাম খান এটি বলবেন না, এটি খুব স্বাভাবিক। সো তিনি যে তাদের দলের প্রধানকে নিয়েই তারা দৌড়ঝাঁপ করছেন এটি বোঝা যায়। আজ তো নির্বাচন কমিশন ভীষণ সরগরম, মানে একের পর এক। আজকেই আছে লাস্ট দিনের শুনানি চলছে। সো এখানে জামাতের, বিএনপির নেতারা ছুটছেন, সবাই ছুটছেন, বাইরে ছাত্রদল পাহারা দিচ্ছে। কেমন একটি বিষয়, তাই না? যে বলা হচ্ছিল না যে ভোটের আগে কিছু সাসপেন্স, কিছু ড্রামা, কিছু মেলো ড্রামা তৈরি হবে, তাই হচ্ছে। বলাই হচ্ছিল যে দেখুন তারেক রহমানের যেই ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে এটি নিয়ে কিন্তু সয়লাভ ছিল, এবং এটা বোঝাই যাচ্ছে যে তাকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তাকে ট্রাভেল পারমিটের যে বিষয়টি সেটি রয়েছে, এবং সেটি কিন্তু অলরেডি বিভিন্ন অ্যাক্টিভিস্টরা দেশে বিদেশ থেকে বলা হচ্ছে যে তার পুরনো পাসপোর্টের বিষয়টি তিনি খোলাসা করুক, তিনি যে ব্রিটিশ নাগরিক নন সেটি সপক্ষে প্রমাণ দিক। এটি কিন্তু বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে, এবং আজ এনসিপি শুধুমাত্র নাম উল্লেখ না করেই সবকিছু পরিষ্কার করে দিয়েছে, এবং তারা কিন্তু ইলেকশন কমিশনকে তারাও টার্গেট করেছে। আবার ছাত্রদলও কিন্তু আজ বিক্ষোভ করেছে, যে তারা মূলত বলছে যে পোস্টাল ব্যালট একটি বিশেষ রাজনৈতিক দল, আপনারা জানেন যে জামাতের বাহরাইন এবং ওমানে যে আগের থেকে যে একটি ভোট পোস্টাল ব্যালটের ভিতর হয়েছে। কেন কথাটি বলার সময় একটু হাসি আসলো, কারণ আওয়ামী লীগ তো রাতের ভোট করেছিল, তো আগের রাতে, আর এই রাতে 1 মাস আগে থেকে পোস্টাল ব্যালট শেষ। তো এত দীর্ঘ একটি যারা প্রবাসী ভোটার, এই ভোটারই তো অনেক জয়ের তারতম্য করে দিতে পারে। ফলে ফলাফল কোন দিকে যাচ্ছে সেটি নিশ্চয়ই বোঝানুমেয় নয়। এবং বাহরাইন এবং ওমানের কনসুলেটে যখন এই ধরনের মানে বাহরাইন এবং ওমানের তারা জানলেও এটি একটি ফেসবুকে যদি না আসতো তাহলে তো আর জানাও যেত না। ফলে অন্যান্য জায়গায় কি অবস্থা সেটা অনুমান করাই যায়। মূল আলোচনায় আসি, খেলা কিন্তু আসলেই জমে উঠেছে। এখন সরগরম নিশ্চয়ই এই তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আগামী কয়েকটি দিন বেশ সরগরম থাকবে। এনসিপিএসকে তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা বুঝিয়েও দিয়েছে। ছাত্রদলও নিশ্চয়ই পিছপা হবে না, ছাত্রদল আজ তাদের শক্তি সামর্থ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে তারাও তৎপর।
সো এই ড্রামা মেলোড্রামার শেষ ক্লাইম্যাক্সটা কি সেটি আমরাও দর্শক হিসেবে আমাদের দেখতে হবে। এদিকে আজ নয়াদিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন প্রথমবারের মতো ফরমালি হাজির হলো এবং সেখানে ডক্টর হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা কারো কাছে ক্ষমা চাইবেন না, ক্ষমা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চাইতে হবে। এবং এক্ষেত্রে আরো পরিষ্কার করে বলেছেন যে নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে মূলত তার অধীনেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নয়। এটি হচ্ছে মূল সারাংশ। তো ঘটনা আসলে স্পটলাইট সকালবেলাতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন থাকলেও দুপুরের পর থেকে পুরো ঘটনার স্পটলাইট চলে যায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে এনসিপির কড়া অবস্থান এবং রাজপথের অবস্থান এবং কিছুতেই নির্বাচন না হওয়ার যে বিষয়টি, এই দ্বৈত নাগরিকত্ব যারা রয়েছে তাদেরকে ভোটে অংশগ্রহণের সুযোগ দিলে এবং তার এনসিপি এটাও বলেছে যে প্রয়োজনে সময় পিছিয়ে দেওয়া হোক। কাজে বুঝতে হবে এনসিপি যখন কথা বলছে তখন এটি খুব গুরুত্বপূর্ণ জায়গার থেকে মেসেজ প্রাপ্ত হইতে তারা বলছে, পাবলিকলি বলছে। কাজেই দেখা যাক, আমরা বলছিলাম যে 20 তারিখ পর্যন্ত ঘটনা প্রবাহ অনেক কিছুই হবে এবং সেটাকে টার্গেট 20 জানুয়ারি পর্যন্ত সবাই বলছে। কোথায় গিয়ে যে এই জলটা গড়ায় সেটি দেখবার জন্য কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে রয়েছে। এবং যেটি ভাবাই হচ্ছিল যেহেতু বিএনপির ভিতরে এক ধরনের ক্ষমতার পুরো মানে পাওয়ার এক্সারসাইজের পুরো ব্যাপারটাই চলে আসছিল, স্বাভাবিক সবাই দেখা করছে, সব দেশের রাষ্ট্রদূত যাচ্ছে। সো এটিতে জামায়াত, আমরা যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরের দিনই দেশ যখন শোকে ব্যস্ত, তখন পরের দিন তারা হিসাব মিলাতে গেছিল, কিন্তু হিসাব যখন মেলেনি তারপরে বলা হয়েছিল যে জামাত যে সহসা ছেড়ে দিবে না সেটি কিন্তু আজ স্পষ্ট হলো। কারণ এইরা এনসিপিতে যারা আছে তারা তো পিওর জামাতেরই প্রোডাক্ট। সো তারা যে তারেক রহমানকে, যেহেতু তারেক রহমানের একটি বিশাল এগিয়ে যাওয়া, বিএনপির নিশ্চিত একটি জয়, সো সেখানে যে জামাত বা এনসিপি একটি প্রশ্নবোধক চিহ্ন আঁকবে এটি পূর্ব থেকে অনুমতি ছিল এবং যে কারণের জন্য দেখবেন সরকার মানে অগুন্তি তারা টাকা ব্যয় করছে এই কোনোভাবে এটিকে গণভোটকে এগিয়ে নেওয়ার জন্য। কাজেই অনেক কিছুই বোঝা যাচ্ছিল, কিন্তু আজ বিষয়টা কোয়ার্টার ফাইনাল লেভেলে আসছে বলে মনে হয়। নিশ্চয়ই এই খেলাধুলা কাল পরশু এবং তারপরের দিন চলবে। যেটি বলা হচ্ছিল 20 তারিখের মধ্যে এই ঘটনার একদম সুস্পষ্ট মেরুকরণ হবে। তো দেখা যাক, সেই দর্শক হিসেবে আপনি আমি সবাই রয়েছি। আপনি কি মনে করেন এইসব আলামত কি নির্বাচন সঠিক সময় হবার না নির্বাচন পিছিয়ে যাবার?